আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। যারা আমাদের এখনও ফেসবুক গ্রুপে প্লাস ফেসবুক পেজে যুক্ত হওনি প্লিজ সেখানে যুক্ত হয়ে নাও। লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের হোম টাস্কগুলো জমা দাও এবং সেখানে অনেক স্টুডেন্ট রয়েছে তোমাদের মতো, তোমরা তোমাদের থিঙ্কিংগুলো তাদের সাথে শেয়ার করতে পারবা। এবং ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আসি। তো আজকে আমরা ক্লাস 7-এর ডিজিটাল টেকনোলজি অধ্যায় 2, দ্যাট মিন শিক্ষণ অভিজ্ঞতা 2 থেকে শুরু করতেছি, বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীতে আমরা বুদ্ধিভিত্তিক সম্পদ ও স্বত্বাধিকারীর অধিকার সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু যখন ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে অন্য কাউকে নিজের বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করতে দেব, আমাদের কিছু নীতিমালা তৈরি করে নেওয়া উচিত। এর ফলে কেউ আমাদের এই বুদ্ধিভিত্তিক সম্পদ অপব্যবহার করতে পারবে না। তুমি কি ময়মনসিংহ গীতিকার নাম শুনেছ? এটি একটি সংকলন গ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলের পালাগান লিপিবদ্ধ করা আছে। এই পালাগানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছিল ময়মনসিংহ অঞ্চলে। এই বুদ্ধিভিত্তিক সম্পদ প্রথমে চন্দ্রকুমার সাহা সংগ্রহ করা শুরু করেন। এরপর ডক্টর দীনেশচন্দ্র সেন সবগুলো পালাগান একত্র করে সম্পাদনা করেন ও গ্রন্থাগারে প্রকাশ করেন। যদি এই কাজ না করা হতো তাহলে আজ হয়তো আমরা এই অসাধারণ সংকলন পেতাম না। ওকে, তো কেমন হয় যদি আমরা নিজেরাই আমাদের এলাকায় কোনো বুদ্ধিভিত্তিক সম্পদকে যথাযথভাবে বাণিজ্যিক ব্যবহার এর উপযোগী করে তুলতে পারি? এই শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে আমরা সেটা করার চেষ্টা করব। ওকে, সো মূলত বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে কী বোঝায়? যেগুলো আমরা সংগ্রহ করতে পারি এবং সেগুলোকে আমরা নতুন করে ডিসকভার বা নতুন করে কাজে লাগাতে পারি এবং তার মাধ্যমে কোনো আমরা বাণিজ্যিকভাবে সেটাকে আমরা কাজে লাগাতে পারি বা ব্যবহার উপযোগী করতে পারি। চলো এখানে কী বলা হয়েছে সেটা দেখার ট্রাই করি। সেশন 1, ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার। হাসির বাবা আফজাল হোসেনের একটি দই তৈরির কারখানা আছে। কি বলছে? হাসির বাবা আফজাল হোসেনের একটি দই তৈরির কারখানা আছে। এই কারখানায় তৈরি দই বাজারে হাসি দই নামে বিক্রি করা হয়। আজ হাসি এই দই কিনে হঠাৎ অবাক হয়ে আবিষ্কার করে দইয়ের স্বাদ অন্যরকম লাগছে। ভালো করে প্যাকেট লক্ষ্য করে দেখলো সেখানে হাসি দই এর পরিবর্তে হাঁস দই লেখা। অথচ প্যাকেট দেখতে একই রকম, একই রং, একই সাইজ, লেখার ফন্টও একই রকম, সব কিছুই মিল আছে, শুধু হাসির জায়গায় হাঁস লেখা। সেটা খুব ভালো করে খেয়াল না করলে হঠাৎ বোঝার উপায় নেই এটা যে হাসি দই না। হাসি খুব চিন্তিত হয়ে বাবার কাছে গিয়ে প্যাকেট দেখিয়ে পুরো ঘটনা খুলে বলল। আফজাল হোসেন সব কিছু শুনে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ হাসি এই ব্যাপারটি লক্ষ্য করার জন্য। তবে দুশ্চিন্তার কিছু নেই, আমাদের হাসি দইয়ের স্বাদ অন্য দইয়ের তুলনায় আলাদা। তার কারণ এই দই তৈরির ফর্মুলা আমার উদ্ভাবন করা এবং সেটি বেশ আলাদা অন্যগুলোর তুলনায়। এ কারণে এই দই তৈরির কৌশল বা ফর্মুলা একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। যারা আমাদের কোম্পানির দই নকল করে প্রায় হুবহু একই নামে বাজারে ছেড়েছে, আমি দ্রুত আমার একজন উকিল বন্ধুর সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। তো এখন একটু খেয়াল করো, বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে কী বলতেছে? হ্যাঁ, সম্পদ বলতে বোঝাই কোনো একটা কিছু, মনে করো আমরা সম্পদ বলতে কী বুঝি? জায়গা জমি টাকা পয়সা এগুলোতেই বুঝি, তাই না? বাট বুদ্ধিভিত্তিক সম্পদ বলতে সেটাকেই বোঝায় যেটা হচ্ছে আমার নিজের উদ্ভাবন করা। যেমন আমি এই যে আমরা ভিডিওগুলো তৈরি করি, মেক করি, এটা তো আমি আমার মতো করে করি। অন্য কেউ আরও অনেকে ভিডিওগুলো মেক করবে, বাট তারা কিন্তু এই একই রকম মানে একই টাইপের একই এই সাবজেক্টের ভিডিও তৈরি করলেও আমার মতো কিন্তু হবে না। আবার আমার ভিডিও কিন্তু অন্যদের মতো হবে না। কারণ কি, এই প্রত্যেকের যে ধরন কথা বলার বা বোঝানোর এটা আলাদা আলাদা, এটা ইউনিক। তো এটা কিন্তু একটা বুদ্ধিভিত্তিক যে সম্পদ এরকম বলা যায় এটাকে, বুঝতে পারছো? ওকে, সো এইখানে যে কাজটা হয়েছে তা হচ্ছে হাসির বাবা যে দই তৈরি করে, এখানে হচ্ছে তার নিজের কিছু ফর্মুলা রয়েছে, কিছু কারিকুলাম রয়েছে, সেইগুলা তিনি ইউজ করে ব্যবহার করে তিনি দই তৈরি করে। তো এখন এগুলো তো তিনিই জানে শুধু, তাই না? তো অন্য যেহেতু তার দোকানে অনেক সেল হয়, মানে বিক্রি হয় দইগুলা, সো অন্য কোনো দোকানদার হয়তো ভাবছে যে নামটা একটু চেঞ্জ করি, হ্যাঁ সবগুলো সেম রাখবো, বাট হাসির জায়গায় হাঁস দিব। তো কিন্তু মানুষটা সেটা খাবে না। কারণ কি? কারণ হচ্ছে ওই দই তো ওই দইয়ের মতো হবে না, হাসিদের দইয়ের মতো হবে না, তাই না? কারণ হাসির বাবার নিজের ফর্মুলা ছিল এটা কীভাবে তৈরি করতে হবে। সো তার জন্য ওইটা হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক সম্পদ। এই যে ফর্মুলা, দই তৈরি করার ফর্মুলা, হ্যাঁ নিজে নিজে উদ্ভাবন করছে। ওকে, সো এখন আমরা নিজে একটু পড়ি, চলো নিচে উপরের গল্প। আচ্ছা, এখানে একটু বাকি আছে। যেহেতু আমাদের ট্রেডমার্ক করা আছে, তাই যারা আমাদের এই বুদ্ধিভিত্তিক সম্পদ নকল করে
বাণিজ্যিকভাবে ছেড়েছে তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে ও বাণিজ্যিকভাবে এই পণ্য বাজারে বিক্রি করা বন্ধ করতে হবে। হাসি এখন একটু দুশ্চিন্তামুক্ত হলো, মানে হচ্ছে ট্রেডমার্ক করা, যেহেতু তিনি ব্যবসা করতেছে, হ্যাঁ, তারকে একটা লাইসেন্স নিতে হয়। সো লাইসেন্স যেহেতু সে নিয়েছে, যেহেতু তার ট্রেডমার্ক করা আছে, তাই তার যে বিষয়গুলো, তার যে বুদ্ধিবৃত্তিক সম্পদ, এটাকে কেউ নকল করতে পারবে না। যদি করে তাহলে আইনিগত ব্যবস্থা নেওয়া যাবে। ওকে, তো এখন দেখি উপরের গল্পে আমরা দেখতে পাচ্ছি আফজাল হোসেন একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ তৈরি করেছেন। তিনি যেই ফর্মুলা ব্যবহার করে হাসি দই তৈরি করেছেন সেটি অন্য দইয়ের ফর্মুলা থেকে ভিন্ন, তাই এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। এরপর তিনি এটি বাজারজাত করছেন। বাজার থেকে যারা হাসি দই কিনছে তারা কিন্তু শুধু পণ্য হিসাবে ব্যক্তিগত কাজে এটা কিনছে, অর্থাৎ এই দই কেনার সময়ে তারা দইটি শুধু খাবার অধিকার পাচ্ছেন। এক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত কাজে ব্যবহার করো। একটু খেয়াল করো এখানে কি বলছে। বাজার থেকে যারা দই কিনতেছে তারা শুধু পণ্য হিসাবে এটা কিনতেছে, খাওয়ার জন্য কিনতেছে, তাই না? খাবার অধিকার পাবে, খাওয়ার জন্য কিনতেছে। কিন্তু কীভাবে দইটা বানানো হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র হাসির বাবাই জানে। হ্যাঁ, বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত কাজে ব্যবহার হচ্ছে। এটা এই লাইনটা পড়ে আসি, এটা আগে বোঝো। হ্যাঁ, যে কী করছে এখানে, যে হাসির বাবা যে দই বানাইছে সেই দইটা কিন্তু সবাই কিনতেছে, বাট এগুলো শুধু অন্যরা শুধু খাইতে পারবে। ঠিক আছে, খাইতে পারবে। ওকে, ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ নির্দিষ্ট টাকা দিয়ে কেনার সময় পণ্যটি একজন মানুষ ব্যবহারের সুযোগ পেলেও সেটি বাণিজ্যিক কাজে ব্যবহারের অধিকার পান না। মানে কি, মনে করো এরকম যে তিনি তো এরকম বিষয়টা, হাসির বাবা যে দই তৈরি করছে, এরপর তিনি তো এটা বিক্রি করবে, ভালো কথা, বিক্রি করবে। তো বিক্রি করার পর মনে করো আমি কেনার পর ওই দইয়ের সব কিছু নকল করে, হ্যাঁ, প্যাকেট নকল করে আমি আমার নতুন করে বাণিজ্যিক কাজে এটা ব্যবহার করতে পারবো না, কারণ এটা তো আমি তার ওইটাকে ইউজ করতে পারবো না। তাই বলছে এখানে যে এই যে কী বলছে, এই ব্যক্তিগত কাজে বাদ দাও, এখানে চলে আসো। বুদ্ধিবৃত্তিক সম্পদ নির্দিষ্ট টাকা দিয়ে কেনার সময়, হ্যাঁ, দই আমি টাকা দিয়ে কিনছি, আমি এটা ফিক্সড টাকা দিয়ে কিনছি। পণ্যটি মানে ওই দইটা একজন মানুষ ব্যবহারের সুযোগ পেলেও, ব্যবহার মানে কি, খাওয়ার সুযোগ, আমি খাইতে পারবো, ঠিক আছে, ব্যবহার করতে পারবো, কিন্তু বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবো না। আশা করি এবার বুঝতে পারছো, এটা বোঝার আছে কিন্তু। অন্যদিকে অন্য একটি প্রতিষ্ঠান যারা প্রায় হুবহু হাসি দইয়ের আদলে বাজারে হাঁস দই ছেড়েছেন, তারা পণ্যটিকে বাণিজ্যিক কাজে ব্যবহার করছেন। এটা কিন্তু অন্যায়, তাই না? বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে গেলে অবশ্যই বুদ্ধিবৃত্তিক সম্পত্তির যিনি স্বত্বাধিকারী, মানে যিনি মালিক, তার থেকে যথাযথ আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তার সঙ্গে চুক্তিপত্র করে তবেই বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে। খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিনি পারবে যদি ওই হাসির বাবা অনুমতি দেয়, হ্যাঁ তুমি করো, সমস্যা নেই, তখন, তার আগে পারবে না। ওকে, এখন চলো দেখি কী বলছে। এবার আমরা একটি কাজ করি, নিচে বেশ কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ দেওয়া হয়েছে, সেগুলো থেকে আমরা বের করি বুদ্ধিবৃত্তিক সম্পদটি ব্যক্তিগত কাজে নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে এবং ব্যবহারটি যথাযথ হচ্ছে কিনা। চলো দেখি নাম্বার কী বলছে। মিজান একটি বিখ্যাত বাংলা সিনেমা দেখার জন্য একটি ওয়েবসাইট নিবন্ধন করলো। ওকে, সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ করে তাদের গ্রাহক হলো, কিন্তু ওই ওয়েবসাইটে সিনেমাটি দেখানোর সিনেমার প্রযোজকের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয়নি। মিজান এখন খুশি মনে পছন্দের সিনেমা দেখছে। দেখো সিদ্ধান্ত, দেখো একটু কী বলছে এখানে। হ্যাঁ, মিজান ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করছে, কিন্তু ওয়েবসাইটটি সিনেমাটি প্রদর্শনের অনুমতি না নিয়েই তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কাজে সেটি ব্যবহার করছে। একটু খেয়াল করো কী বলছে, আবার একটু পড়ি আমরা, চলো দেখি। মিজান একটি বিখ্যাত বাংলা সিনেমা দেখার জন্য একটি ওয়েবসাইটে নিবন্ধন করলো, সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ করে তাদের গ্রাহক হলো, কিন্তু ওই ওয়েবসাইটে সিনেমাটি দেখানোর সিনেমার প্রযোজকের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয় নাই। ওকে, মানে হচ্ছে ওই যে সিনেমাটি দেখানো হচ্ছে ওয়েবসাইটে, হ্যাঁ, ওই যে সিনেমাটি দেখানো হচ্ছে যে প্রযোজক মানে যে বানাইছে তার কাছ থেকে এটা অনুমতি নেওয়া হয় নাই, বাট নেওয়া উচিত ছিল। সো এই ওয়েবসাইটটি সিনেমাটি প্রদর্শন করার জন্য অনুমতি না নিয়েই তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কেন হয়েছে, কারণ সে টাকা দিয়ে নিবন্ধন করছে, ব্যবহার করতেছে। তার মানে কি ইচ্ছা করলে ওই ওয়েবসাইটের বিরুদ্ধে, হ্যাঁ, কী করা যাবে, ইচ্ছা করলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। আমি আবারও তোমাদের বুঝাই বলি, দাঁড়াও একটু ওয়েট করো, এটা বোঝার আছে। আর কত বড় এটা। ওকে, আমরা যাবো, এরপরে আরও যাবো, আমরা একটু এটা শেষ করি আগে। সো আমি কী করছিলাম এখানে, চিত্র আঁকছিলাম, তোমাদের জন্য আঁকছিলাম, বাট এখন এটা মুছে দিব, তোমাদের আর্ট অ্যান্ড কালচারের জন্য আঁকছিলাম। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম যে মনে করো একটা ওয়েবসাইট,
আমি একটা ওয়েবসাইট মনে করো, এটাই আমি মনে করো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে মনে করো আমি নিবন্ধন করলাম, ঢুকলাম, হ্যাঁ আমি গুগল সার্চ করে এখানে আসলাম, আসার পর আমি এখানে নিবন্ধন করলাম যে আমি একটা সিনেমা দেখবো। এই ওয়েবসাইটে কী করে, সিনেমা দেখায়, ভালো কথা দেখায়। তো এখানে আমি কী করবো, আমি মনে করি এখানে নিবন্ধন করবো, তো টাকা আমার টাকা পে করা লাগবে এখানে। সো সাপোজ আমি টাকা পে করলাম কত, 100 টাকা, ঠিক আছে। তখন 100 টাকা পাবে কে, পাবে হচ্ছে ওয়েবসাইটে যে মালিক সে পাবে। এখন এই ওয়েবসাইটে এখানে মনে করো সিনেমাতে দেখানো হচ্ছে, এখানে দেখানো হবে। সো আমি দেখতেছি খুশি মনে, আমি সিনেমা দেখতেছি এখানে, ভালো কথা। কিন্তু আমি একটু খেয়াল করলাম এই সিনেমাটা আমি দেখতেছি টাকা দিয়ে, ঠিক আছে, আমার তো কোনো দোষ নাই, ঠিক আছে। কিন্তু এই যে সিনেমাটা দেখানো হচ্ছে এখন সিনেমাটি, এইটা হ্যাঁ এটা হচ্ছে যে বানাইছে সিনেমাটা, মনে করো সিনেমার নাম হচ্ছে ক খ ক ক নামক একটা সিনেমা আছে, এটা তো একজন বানাইছে, মনে করো বানাইছে হলো মনে করো গ নামে কেউ বানাইছে, ঠিক আছে, সিনেমাটা গ নামে কেউ বানাইছে। তো এই ক সিনেমাটা যদি এখানে দেখাতে হয় তাহলে কী করবে, গড় থেকে অনুমতি নিতে হবে যে আমি আপনার সিনেমাটা দেখাতে চাই আমার ওয়েবসাইটে, আমি কি পারবো কি না। কিন্তু এই যে ওয়েবসাইটে যে মালিক সে মনে করো তার নাম মনে করো ঘ, ঠিক আছে। এই ঘ ভাইয়াটা কী করছে, ইনার এই গড় থেকে অনুমতি না নিয়েই এখানে দেখানো শুরু করছে। তার মানে কি অনুমতি নেওয়া হয়েছে, হয়নি। কিন্তু সে বাণিজ্যিক সেই ঘ কিন্তু অনুমতি না নিয়ে দেখাচ্ছে এখানে, কিন্তু সে আবার টাকাও নিচ্ছে, টাকাও নিচ্ছে আবার, মানে কি সে অনুমতি তো নেয় নাই, ঠিক আছে, পরে আবার বাণিজ্যিক কাজে এটাকে ব্যবহার করতেছে। তো অন্যায় কাজ করছে না, অন্যায় কাজ করছে। সো ইচ্ছা করলে এই ব্যক্তি, এই যিনি বানাইছে সিনেমাটা, ক হলো সিনেমা, যিনি হচ্ছে এই সিনেমাটা বানাইছে, ইনি এই ভাইয়াটা ইচ্ছা করলে ঘর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে। আইনি ব্যবস্থায় হলো কি ওয়েবসাইটের মালিক, হ্যাঁ, যে আপনি কেন এই কাজটা করছেন, ইচ্ছা করলে আইনি ব্যবস্থা নিতে পারবে, এটা বলা হচ্ছে। ওকে, সো এই জন্য যদি কারো কিছু ইউজ করতে হয় তার থেকে অনুমতি নিতে হবে, তা নাহলে এটাকে ইউজ করা যাবে না। ওকে, সো সিদ্ধান্ত হচ্ছে কি, সিদ্ধান্ত হচ্ছে আমরা মিজান ব্যক্তিগত কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করছে, কিন্তু ওয়েবসাইটটি সিনেমাটি প্রদর্শনের জন্য অনুমতি না নিয়েই তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কাজে সেটি ব্যবহার করছে। কাজেই তারা নিয়ম মানছে না এবং সিনেমার প্রযোজক ওয়েবসাইটের স্বত্বাধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমরা এরপরেও যাব, কিন্তু আজকে এখানে যাচ্ছি না। আজকে এখানে যাচ্ছি না, আমরা নেক্সট আবার শুরু করবো। আমি তো তোমাদের বলে দিব অ্যান্সারগুলো, আমি তোমাদের ভালো করে দিব, হ্যাঁ, বাট আজকে আমি তোমাদের জাস্ট বলে দিই কী হয়েছে এখানে। চলো একটু দেখি আমরা। মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো 50 টাকা দিয়ে সফটওয়্যারটি তৈরিকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে। দেখো, মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো 50 টাকা দিয়ে সফটওয়্যারটি তৈরিকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে। তারপর একটা সফটওয়্যার মনে করো গুগল ক্রোম, সাপোজ, যদিও ফ্রি, আমরা ধরলাম সুবিধার্থে, কারণ সবাই এটা চিনে গুগল ক্রোম। এখন গুগল ক্রোম বানাইছে তো কেউ না কেউ, গুগল বানাইছে না, গুগল ক্রোম মানে কি গুগল বানাইছে, গুগলের কাছ থেকে মনে করো কিনতে হবে এখন এটা। আচ্ছা, আমি কিনলাম 50 টাকা দিয়ে, গুগলের কাছ থেকে কিনলাম। মিতুর বন্ধু হেনা বলল আমার কাছেই সফটওয়্যারটি আছে, কেনার কোনো প্রয়োজন নেই, তুমি আমার থেকে সফটওয়্যারটি কপি করে নিস। মিতু বলল এটা একদমই উচিত হবে না, সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করছে। তাহলে সে কী করছে, যারা বানাইছে তার কাছ থেকে লাইসেন্স কিনে নিছে, তাহলে সে কি কোনো ভুল করছে, কোনো ভুল করে নাই। তখন সে এখন তার ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে, বাণিজ্যিক কাজে কিন্তু ব্যবহার করতেছে না, ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছে, এবং বাণিজ্যিক এবং যারা বানাইছে তার থেকে অনুমতি নিয়েই, মানে লাইসেন্স নিয়েই এখন সে ব্যবহার করতেছে। সো এখানে কোনো সমস্যা নাই। ওকে, এরপর দেখো, একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একজন বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করলো। আচ্ছা, ঠিক আছে, মনে করো 7 আপ কী করলো, কোমল পানীয়, হ্যাঁ, অন্য দেশে তৈরি করা হয়, কিন্তু যেভাবে তৈরি করা হয় তার ফর্মুলাটা বাংলাদেশের একটা কোম্পানির কাছে, মনে করো প্রাণ, হ্যাঁ, বা অন্য কোনো কিছু হইলো, সমস্যা নেই, তাদের কাছে বললো আমরা এইভাবে তৈরি করি, তোমরা এইভাবে তৈরি করতে পারো, কিন্তু চুক্তি হয়ে তোমরা তৈরি করবা, যে কটা সেল হবে বা বিক্রি হবে তার উপর আমাকে টাকা দিতে হবে, হ্যাঁ, লাভ বা আমাদের পার্সেন্টেজ দিতে হবে, এরকম একটা চুক্তি করা হইলো। তাহলে সমস্যা নেই, ভালো কথা, চুক্তি করে করছে। কিন্তু অন্য আরও একটি কোম্পানি সেই একই রকম কোমল পানীয় নামে, মানে 7 আপের মতো ওই নামে 7 আপ নামে বাজারে পণ্য বিক্রি শুরু করলো। তখন যে কোম্পানিটি এই ফর্মুলা কিনে নিয়েছিল তারা আদালতের দ্বারস্থ হলো। অবশ্যই পারবে, কারণ কি এরা তো কিনে নিচ্ছে, চুক্তিবদ্ধ হয়েছে, তাহলে এ তো লিগ্যাল, ঠিক আছে, সমস্যা নেই, এ কোনো ভুল নাই, তাই না। কিন্তু অন্য একটা কোম্পানি ও তো কিনে নাই, ও তো কী করছে, নকল করছে ফর্মুলাটা, হ্যাঁ, নকল করে কী করতেছে, এখন নকল করে বাজারে ছাড়তেছে, ওই যে হাসুর দইয়ের মতো হয়ে গেছে। সো এখন এরা কী করবে, আইনের দ্বারস্থ নিতে পারবে। এই যে এই চুক্তিবদ্ধ যে কোম্পানিটা এদের বিরুদ্ধে, যে অন্য একটা কোম্পানি এর বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নিতে অবশ্যই পারবে, কারণ এখানে বুদ্ধিভিত্তিক যে সম্পদটা এইটা সে অনুমতি না নিয়েই, হ্যাঁ, এই যে অন্য কোম্পানি অনুমতি না নিয়েই কী করতেছে, এখানে তারা বাণিজ্যিক কাজে ব্যবহার করতেছে, এই যে বাজারে পণ্য বিক্রি শুরু করছে, মানে কি বাণিজ্যিক কাজে ব্যবহার শুরু করছে। সো এটা ভুল করছে। দেখো এরপরে কি আরেকটা আছে, চলো দেখি আমরা কী বলছে।
রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছে নিজের বিভিন্ন পরিদর্শন করা স্থানের অভিজ্ঞতা নিয়ে। ভালো কথা। রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাস্বত্ব পাবার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে। ঠিক আছে, সেই প্রতিষ্ঠান এই বছর বইমেলায় বইটি প্রকাশ করেছে, বইটি পাঠকদের মতো সাড়া ফেলেছে। ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু রায়হান বইটা মনে করো লিখছে এবং লেখার পর সে একটা প্রকাশক বা একটা প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ করার পর কী করছে, বইটা বিক্রি করার একটা অনুমতি দিছে, তাই না, শর্তে। তো ঠিক আছে, এখন সে পারবে, কোনো এখানে কোনো যে প্রকাশক যে কোম্পানিটা আছে বা প্রতিষ্ঠানটা আছে তার কোনো ভুল নাই, কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, সে অনুমতি নিয়েই করতেছে, কোনো সমস্যা নেই। আর আছে কি না? আচ্ছা, আর নাই। সো আমরা সেশন 1 মোটামুটি শেষ করছি। আমরা এরপর থেকে এখানে শুরু করব। ওকে, তোমাদের যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা আমাদের জানাতে পারো, কোনো সমস্যা নেই। আর আমাদের সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেলটা, আমাদের ফেসবুক পেজ প্লাস ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। আসসালামু আলাইকুম।